বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, ন্যাশনাল কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি আবারও তোমাদের সামনে অনলাইন ক্লাসে উপস্থিত হয়েছি কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে। হাউ টু কমপ্লিট দ্য সেন্টেন্সেস, হাউ টু কমপ্লিট ইনকমপ্লিট সেন্টেন্সেস। Yes, and then as usual today this is part 4. Already have been taken on completing sentences and with rules. Now as usual I shall discuss with you some rules. আজকেও তোমাদের সাথে কিছু রুলস আলোচনা করব, তারপরেই আলটিমেটলি কয়েকটি প্র্যাকটিস করার জন্য কয়েকটি সেন্টেন্স লিখব। তোমরা আগে যে রুলগুলো পড়ানো হয়েছে, আগে যে টেকনিক, আগে যে মেথডগুলো তোমাদেরকে শেখানো হয়েছে, ওগুলোর আলোকে তোমরা ওগুলো কমপ্লিট করবে। ইয়েস, ওকে, সি হিয়ার। সো দ্যাট, যে তোমরা জানো যে হিয়ার সো দ্যাট ইউজড as complex sentence, symbol of complex sentence, অর্থ দ্বারাই এত হয় যে in this way sentence may be found: the man is so brilliant, so wise, so strong, so brilliant. তারপর yes, and this in this way, the man is so brilliant, লোকটি এত বেশি ব্রিলিয়েন্ট ছিল যে, মেধাবী ছিল যে, ওয়াইজ জ্ঞানী ছিল যে, অথবা এভাবেও পেতে পারো হি ওয়াজ সো স্ট্রং, এভাবেও পেতে পারো। ঠিক আছে, সেন্টেন্সটি এভাবেও পেতে পারো দ্য ম্যান ইজ সো ব্রিলিয়েন্ট। মানে আমার এই জায়গার মধ্যে বোঝানোর যে বিষয়টা সেটি হলো সেন্টেন্সটি প্রেজেন্টেও থাকতে পারে অথবা সেন্টেন্সটি পাস্টেও থাকতে পারে। প্রেজেন্টে যখন থাকবে তখন এই পাশে সাবজেক্টের পরে ক্যান অথবা কুড, কারণ কমপ্লেক্স সেন্টেন্স হিসেবে তোমাদের কি করতে হবে? সো ব্রিলিয়ান্ট, সো যেখানে ডেট দিবে সেখানে দিলাম। তাহলে এস এ কমপ্লেক্স সেন্টেন্স তোমাদের আবার কি করতে হবে? একটি সাবজেক্ট ব্যবহার করতে হবে, তারপরে আগের অংশে টেন্স অনুসারে ক্যান অথবা কুড। দ্য ম্যান ইজ সো ব্রিলিয়েন্ট, লোকটি এত বেশি মেধাবী ছিল ডেট, যেহেতু এটি পজিটিভ ইন্ডিকেট করে, তাহলে ওইখানে কি ক্যান হবে না কুড হবে? ইয়েস, ক্যান হবে, প্রেজেন্টের কারণে ক্যান হবে। আর যেহেতু পজিটিভ ইন্ডিকেট করে সেহেতু ক্যান নট হবে না, শুধু ক্যান হবে। তাহলে দ্য ম্যান ইজ সো ব্রিলিয়েন্ট ডেট, আমরা এখান থেকে কি শিখব? ইয়েস, শিখব যে ওকে, শিখবো যে সাবজেক্ট ছাড়া তো আর কমপ্লেক্স সেন্টেন্স হবে না। এখানে সাবজেক্ট, তারপরে ক্যান, তারপরে ভার্ব অ্যান্ড এক্সটেনশন। কারণ তোমরা জানো যে কমপ্লেক্স সেন্টেন্সের দুটো পার্ট থাকে, দুটো অংশ থাকে। এই পাশে একটি অংশ থাকবে, তারপরে সো ব্রিলিয়েন্ট দ্যাট, সো যেখানে আমরা দ্যাট দিব সেখানে ও পাশে সাবজেক্ট সহ একটি ফাইনাইট ভার্ব থাকবে, তখনই এটি হবে কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে দ্য ম্যান ইজ সো ব্রিলিয়েন্ট ডেট, লোকটি এত বেশি মেধাবী ছিল ডেট, যে এখানে যেহেতু দ্য ম্যান ইজ সাবজেক্ট, আমাদের এখানে কি ব্যবহার করতে হবে? হি ক্যান সলভ এনি প্রবলেম। ইয়েস, অ্যান্ড দেন হি ওয়াজ সো স্ট্রং, সে এত বেশি স্ট্রং, শক্তিশালী ছিল যে, হি ওয়াজ সো স্ট্রং, সে এতই শক্তিশালী ছিল। তাহলে এখানে যেহেতু সু পেয়েছি, আমাদের এখানে কি করতে হবে? দ্যাট বসাতে হবে, তারপরে এই সাবজেক্টটি ওইখানে চলে যাবে, হি। আচ্ছা বলো তো এবার ক্যান হবে না কুড হবে? ইয়েস, এস ইউ নো, কুড হবে, because here was, for that reason there will be could. He could carry a heavy load. Yes, যেহেতু স্ট্রং, সে কি করতে পারে? হেভি লোড ক্যারি করতে পারে। And then based on your sense you have to complete this part.
কখনো কখনো নেগেটিভ ইন্ডিকেট করবে, নেগেটিভ সেন্স প্রদান করবে, তখন তোমাদের ক্যানট অথবা কুড নট লিখতে হবে। যেমন ধরো, দ্য ওল্ড ওম্যান ওয়াজ সো উইক, এতই বেশি দুর্বল ছিল যে, অথবা এখানে ইজু থাকতে পারে, ইজ থাকলে সহজ হিসাব, তখন কি হবে, তখন হবে ক্যানট। আর যেহেতু এখানে ওয়াজ আছে আর সো উইকটি যেহেতু নেগেটিভ সেন্স প্রদান করে, সেহেতু আমাদের অবশ্যই কি করতে হবে, কুড নট অথবা ক্যানট লিখতে হবে। কারণ কি, কারণ হলো সো উইক, এই উইক শব্দটি নেগেটিভ ইন্ডিকেট করে। দ্য ওল্ড ওম্যান ওয়াজ সো উইক, বৃদ্ধ মহিলাটি এত বেশি দুর্বল ছিল ডেড যে, এবার সাবজেক্ট কি হবে, এই জায়গা অনুসারে ওমেন তাহলে সি হবে, ক্যান হবে না কুড হবে, কুড। শি কুডেন্ট মুভ, শি কুডেন্ট ওয়াক, সে হাঁটতে পারতো না, শি কুডেন্ট ডু এনি ওয়ার্ক। ইয়েস, দিস ওয়ে টু ফিনিশ। অ্যান্ড দেন অ্যাজ সুন অ্যাজ এর রুল গত ক্লাসে আমরা শিখেছিলাম, আজকে দেখব নো সুনার হ্যাড, yes, now I am writing no sooner had, and then no sooner had then, এগুলোর দ্বারা বোঝায় এখানে যে ভার্বটি থাকবে, মানে নো সুনার হেডের পরে ধরে নাও এখানে একটি সাবজেক্ট থাকে, তারপরে একটি ভার্ব, মনে করো এই ভার্বটি অনুসারে অর্থ হয়ে থাকে। মনে করো এখানে ইটেন থাকলো, এটি অনুসারে অর্থ হয়ে থাকে। মনে করো এখানে গড নিউজ এরকম থাকলো, এই ভার্বটি অনুসারে অর্থটি হয়ে থাকে। অর্থটি এমন হয়, কেমন হয়, নো সুনার হ্যাড আই সিন, মানে আমি দেখতে না দেখতে, এই সি ভার্বটির মিনিং দ্বারাই দেখা, তাহলে অর্থ কি দাঁড়ায়, আমি দেখতে না দেখতে অথবা তুমি দেখতে না দেখতে, সে যেতে না যেতে, তার মানে এগুলোর দ্বারা নো সোনার হ্যাড দ্বারা দেখতে না দেখতে আরও আছে এরকম, হার্ডলি হ্যাড, তখন এই পাশে হোয়েন হয়, স্কেয়ার্সলি হ্যাড, তখন এই পাশে কি হয়, স্কেয়ার্সলি হ্যাড হোয়েন, হার্ডলি হ্যাড হোয়েন। এদের পরে যে ভার্বটি থাকবে, এই ভার্বটি দ্বারা কি হবে, ওই ভার্বটির মাধ্যমে অর্থটি এক্সপ্রেশন হবে, এক্সপ্রেস হবে। ফর এক্সাম্পল, যদি এখানে থাকে ইটেন, মানে হার্ডলি হ্যাড আই ইটেন, তখন অর্থ কী দাঁড়াবে, আমি খেতে না খেতেই। স্কেয়ার্সলি হ্যাড আই গট দ্য নিউজ, নিউজ, আমি সংবাদটি পেতে না পেতেই, এরকম অর্থ দাঁড়াবে। তার মানে ভার্ব বেস্ট করে দেখতে না দেখতে, যেতে না যেতেই, পৌঁছাইতে না পৌঁছাইতে, খেতে না খেতে, এরকম অর্থ প্রদান করবে। তো এখানে একটি গ্রামাটিকের রুল আছে, সেটি হলো এই অংশে হবে পাস্ট পারফেক্ট, এই অংশে কি হবে, পাস্ট পারফেক্ট, আর এখানে হবে পাস্ট ইনডিফিনিট, এই জায়গায় কি হবে, পাস্ট ইনডিফিনিট। তার মানে ওপাশে হবে পাস্ট ইনডিফিনিট আর এখানে কি হবে, পাস্ট পারফেক্ট। নাও আই এম রাইটিং সাম সেন্টেন্সেস অ্যাজ এক্সাম্পল for your better understanding. No sooner had I reached the station, and then in this way you may find the sentence no sooner had I reached the station, অথবা
scarcely had I or he got the news, and then hardly had the rain started. And you know that তোমরা জানো যে এগুলো একই ধরনের অর্থ প্রকাশ করে এই ভার্বটি অনুসারে অর্থটি হয়ে থাকে। তাহলে no sooner had I reached the station, আমি স্টেশনে পৌঁছাইতে না পৌঁছাইতেই, scarcely had he got the news, সে সংবাদটি পেতে না পেতে, hardly had the rain started, বৃষ্টি শুরু হতে না হতেই। ঠিক আছে, তাহলে বাকি অংশটুকু কিভাবে কি হবে, ইউ নো, তোমরা শিখেছো যে কি শিখেছ যে no sooner had থাকলে এই জায়গার মধ্যে হবে দেন, তাই না? ইয়েস, I reached the station এখন পর্যন্ত as usual you will find in the sentence, and then you have to complete using or adding then, তারপর তোমাদের কি করতে হবে, দেনটি অ্যাড করতে হবে। যেমন no sooner had I reached the station then, তারপরে আবার একটি সাবজেক্ট নিয়ে আসবে, ধরো the train left, ট্রেন চলে গেল, অথবা then the rain started, অথবা then my friend arrived. Yes, based on your sense you may complete the sentence. And এই সেন্টেন্সটির দিকে দেখো, scarcely had he got the news, সে সংবাদটি পেতে না পেতেই, তাহলে scarcely had যেখানে, ওইখানে কি আমরা দেন দেব না হোয়েন দেব? ওখানে দেন দেব না হোয়েন দেব? ইয়েস, হোয়েন ব্যবহার করব। scarcely had he got the news when, ঠিক আছে, scarcely had he got the news when, হোয়েনের পরে সে সংবাদটি পেতে না পেতে, এবার আমি একটি মিনিংফুল ক্লোজ ব্যবহার করছি। scarcely had he got the news when he started for the spot, when he rushed to the spot, হতে পারে you may right, rush to the spot, সে স্পটের দিকে দৌড়ে গেল। ওকে, হতে পারে he became sad, হতে পারে hardly had the rain started, বৃষ্টি শুরু হতে না হতেই, hardly had যেহেতু, hardly had এর পরে আমাদের কি ব্যবহার করতে হয়, when, the game was stopped, খেলাটি বন্ধ করে দেওয়া হলো, the players left the field, হতে পারে। তার মানে মূল কথা হলো আমরা কি শিখলাম যে এই পাশে কি হবে, এই পাশে হবে past indefinite আর এই পাশে হবে past perfect। And then unless, this word you may find in sentence as conjunction, as adverb, কখনো বাক্যের শুরুতে যখন ব্যবহার হয় তখন অ্যাডভার্ব হয়ে থাকে, আর যখন মাঝখানে তখন কনজাংশন। ওকে, এনিওয়ে, আনলেস মানে হলো ইফ নট, মানে যদি না। আনলেস মানে কি, ইফ নট, যদি না, এরকম অর্থ প্রকাশ করবে। মানে ইফ সাথে কি হবে, নট, ইফ নট। ধরো নাও
I'm writing a sentence. I shall punish you. তারপরে মনে করো থাকলো যে unless, and then you have to complete the sentence. You may find sentence in this way. I shall punish you unless. Unless মানে কি? যদি না। আমরা ইফের নিয়মটি শিখেছিলাম যে ইফের আগের অংশে যদি ফিউচার হয়, ইফের পরের অংশ হবে প্রেজেন্ট ইনডিফিনিট, তাই না? হ্যাঁ, আমরা তাই তো শিখেছিলাম। ইফের আগের অংশে ফিউচার হলে ইফের পরের অংশ হবে প্রেজেন্ট ইনডিফিনিট। আই শ্যাল পানিশ ইউ, আমি তোমাকে শাস্তি দেব। আই শ্যাল পানিশ ইউ, আমি তোমাকে শাস্তি দিব। আনলেস, যদি না। যেহেতু তোমাকে শাস্তি দেব, তাহলে যদি না তুমি কি করো? ইউ ফিনিশ, যদি না পারো ইউর ওয়ার্ক অন টাইম, যদি না তুমি কমপ্লিট করো তোমার কাজটি, ইউর ওয়ার্ক অন টাইম, ঠিক সময় যদি কমপ্লিট না করতে পারো, তাহলে আমি তোমাকে কি করব? শাস্তি দেব। অ্যান্ড দেন আনলেস, যদি না, ইউ কাম ব্যাক অন টাইম, আই শ্যাল লিভ দ্য প্লেস, তুমি যদি না ঠিক সময়ে আসতে পারো, আমি কি করব? আমি জায়গাটি ত্যাগ করব। ইন দিস ওয়ে, আনলেস মানে হলো, মূল কথা আমরা কি শিখলাম? আনলেস মানে হলো যদি না। তারপরে দেখো কিছু ওয়ার্ড আছে যেগুলো কখনো বা ইন্টারগেটিভ প্রনাউন, কখনো বা রিলেটিভ প্রনাউন হিসেবে, তোমরা প্রনাউন রেফারেন্সিং এর মধ্যে এগুলো শিখেছো যে কখনো রিলেটিভ প্রনাউন, কখনো বা ইন্টারগেটিভ প্রনাউন হিসেবে ব্যবহার হয়ে থাকে। বাট ইন কমপ্লিটিং সেন্টেন্সেস তোমরা এগুলোকে রিলেটিভ প্রনাউন হিসেবে পাবে। কি হিসেবে পাবে? রিলেটিভ প্রনাউন হিসেবে পাবে। কোথায়? কমপ্লিটিং সেন্টেন্সের মধ্যে। ফর এক্সাম্পল, হু, হুইচ, that, when, where, who, which, that, when, where, how. মনে করো হু কেম হিয়ার ইয়েস্টারডে, এখানে কিন্তু হু কেম হিয়ার ইয়েস্টারডে, এখানে কিন্তু ইন্টারেটিভ প্রনাউন হিসেবে ব্যবহার হয়েছে। হুইচ ইজ দ্য বেটার, কোনটা ভালো, এখানে কিন্তু ইন্টারেটিভ হিসেবে ব্যবহার হয়েছে। তারপরে হোয়াই, তারপরে হলো হোয়াট। আমি কি বোঝাতে চাচ্ছি সেটি হলো এগুলো রিলেটিভ হিসেবে ব্যবহার হবে কখন? কখন? অ্যাট দ্য টাইম অফ কমপ্লিটিং সেন্টেন্সেস। কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে এগুলো কি হিসেবে ব্যবহার হবে? রিলেটিভ প্রনাউন হিসেবে ব্যবহার হবে। তখন ওইটার উপর ভিত্তি করে তোমাদের কি করতে হবে? সেন্টেন্সটি কমপ্লিট করতে হবে। ওকে, নাও আই এম রাইটিং। ধরো, দ্য বয় হু yesterday lost his father. Okay, this is a kind of sentence. Or I saw a man who, in this way you may find. তাহলে আমি কি বোঝাতে চাচ্ছি সেটা হলো যে সেন্টেন্সে এই ওয়ার্ডগুলো কি হিসেবে ব্যবহার হবে? রিলেটিভ প্রনাউন হিসেবে ব্যবহার হবে। ঠিক আছে, এগুলো ইন্টারগেটিভ হিসেবে ব্যবহার হবে না। কখন? অ্যাট দ্য টাইম অফ কমপ্লিটিং সেন্টেন্সেস, যখন তুমি সেন্টেন্সগুলোকে কি করবা? কমপ্লিট করবা। দেখো, দ্য বয় লস্ট হিজ ফাদার, দিস ইজ দ্য মেন ক্লোজ। তো জানোই তোমরা যে ক্লোজ কি? ক্লোজ হলো
in a clause there a group of words which can give a conception, a meaningful conception, and that is clause. যে তোমাদেরকে কি করতে পারবে, একটা ধারণা দিতে পারবে, একটা মিনিংফুল কনসেপশন দিতে থাকবে, অ্যান্ড দেয়ার ইউ উইল ফাইন্ড একটি সাবজেক্ট অ্যান্ড ফাইনাইট ভার্ব ইউ উইল ফাইন্ড দেয়ার। ঠিক আছে, তাহলে দ্য বয় হো ইয়েস্টারডে লস্ট হিজ ফাদার, এই জায়গাটুকুতে আমরা বসাবো, কি বসাবো, কি বসাতে পারি, ইয়েস্টারডে যেহেতু আছে, লক্ষ্য করবে যে আগে পিছে কোন টেন্সে আছে, এখানে লস্ট আছে, লস্ট মানে হলো পাস্ট টেন্সে চলে গিয়েছে। তাহলে দ্য বয় হু, এখানেও আমাদের পাস্ট টেন্সে লিখতে হবে যেহেতু আমরা ওখানে পাস্ট টেন্সে পেয়েছি। দ্য বয় হু কেম হিয়ার ইয়েস্টারডে, হু কেম টু মি ইয়েস্টারডে, হু ওয়াজ সেন্ট টু হসপিটাল ইয়েস্টারডে, এরকমভাবে তোমার লিখতে হবে। মিল কথা যেটা, সেটা হলো, মূল কথা হলো এই জায়গায় যে টেন্সে আছে এটাকে ওই টেন্সের মধ্যেই ফেলে দিতে হবে। দ্য বয় হু কেম হিয়ার ইয়েস্টারডে লস্ট হিজ ফাদার, আই সো এ ম্যান, আবার সেন্টেন্সটি এভাবেও থাকতে পারে। দেখো এখানে এই কথার সাথে সম্পর্কযুক্ত, হিয়ার ফর দ্যাট রিজন দিস ইজ রিলেটিভ প্রোনাউন। তো আই সো এ ম্যান এই ম্যানটির সাথে জড়িত, তাই না? তাহলে দিস ইজ অলসো হিয়ার রিলেটিভ। আই স এ ম্যান, আমি একটি লোককে দেখলাম, আই স এ ম্যান, আমি একটি লোককে দেখলাম, সেন্টেন্সটি ইনকমপ্লিট রয়ে গেল। তাহলে আমাদের কমপ্লিট করতে গেলে কি করতে হবে, আই স এ ম্যান হু, এই হু কার সাথে সম্পৃক্ত, ম্যানের সাথে সম্পৃক্ত না আয়ের সাথে সম্পৃক্ত? অবভিয়াসলি ম্যানের সাথে সম্পৃক্ত। আই স এ ম্যান, আমি একটি লোককে দেখলাম, ওয়াজ যে ছিল ভেরি হাংরি, এখানে তোমাদের কি করতে হবে, একটি ভার্ব অ্যান্ড দেন এক্সটেনশন, একটি ভার্ব অ্যান্ড দেন এক্সটেনশন। অথবা আই স এ ম্যান, আমি একটি লোককে দেখলাম, হু ওয়াজ উইপিং, যে কাঁদতেছিল, এভাবে তুমি কমপ্লিট করতে পারো। ঠিক আছে, তাহলে লক্ষ্য করতে হবে এই জায়গাটুকু কোন টেন্সের উপর রয়েছে। ইয়েস, উই হ্যাভ ফাউন্ড দিস পার্ট অন পাস্ট টেন্স, যেহেতু পাস্ট টেন্সের উপর পেয়েছি তখন ওইটুকু হবে আই স এ ম্যান হু ওয়াজ ভেরি হাংরি। তারপরে হুইচ, তোমরা জানো যে হুটি ব্যবহার হয়, হুর তিনটি ফর্ম রয়েছে, এটাও তোমরা জানো যে হু, হুম, হুস। হুর তিনটি ফর্ম, সেগুলো কি কি, হো সাবজেক্ট ফ্রম, হোম অবজেক্ট ফ্রম, আর হুজ পসেসিভ ফ্রম যার। ঠিক আছে, হোম যাকে, আমি বলেছি এখানে কিন্তু কাকে অর্থ হবে না, অর্থ হবে যাকে। কেন যাকে অর্থ হবে, যাকে অর্থ হবে এই কারণে যে এটি রিলেটিভ প্রনাউন হিসেবে ব্যবহার হবে, নট উইল বি ইউজড অ্যাজ ইন্টারগেটিভ প্রনাউন, ইন্টারগেটিভ প্রনাউন হিসেবে ব্যবহার হবে না, রিলেটিভ প্রনাউন হিসেবে আমরা কমপ্লিটিং সেন্টেন্সের মধ্যে এগুলোকে পাবো। তো সেহেতু অর্থ কি হবে, যাকে। ধরো আই স এ পুর ম্যান, আমি একটি গরিব লোককে দেখলাম, তারপরে মনে করে এখানে হোম দেওয়া আছে। অথবা আই স এ বয় হুজ হাউস হুজ ফাদার, in this way, and then you have to complete. তাহলে সাবজেক্ট ফ্রম হু আর অবজেক্ট ফ্রম হলো হোম, যাকে, হুজ, পসেসিভ ফ্রম। আই স এ পুর ম্যান, আমি একটি গরিব মানুষকে দেখলাম, হুম যাকে, এখানে ইউজড হিয়ার অ্যাজ অবজেক্ট, এখানে কি হিসেবে ব্যবহার হয়েছে, বুঝতে পারছো তো কি হিসেবে ব্যবহার হয়েছে বলো তো? ইয়েস, অবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে, বুঝবেই তো। তাহলে আই সে পুর ম্যান, আমি একটি গরিব লোককে দেখলাম, হোম যাকে, আই গেভ সাম মানি, আই গেভ সাম ফুড, যাকে আমি কিছু
এখানে গিভ না দিয়ে গ্যাপ দিলাম কেন? কারণ এখানে আমরা স পেয়েছি। তার মানে হলো এই পাশে যে অংশটুকু থাকবে, যে কমপ্লিটিং অংশটুকু থাকবে, ওই অংশটুকুর উপর ভিত্তি করে তোমাদের কি করতে হবে? ওই অংশটুকু ফিল আপ করতে হবে। ঠিক আছে? ধরো আই স এ বয়, আমি একটি বালককে দেখলাম। আই স এ বয়, আমি একটি বালককে দেখলাম। হুজ ফাদার, যার বাবা, ওয়াজ এ ডক্টর। ঠিক আছে? তারপরে হুইচ, হু ফর পার্সন, ব্যক্তির ক্ষেত্রে কি হয়ে থাকে? মানুষের ক্ষেত্রে হু হয়ে থাকে, ব্যক্তির ক্ষেত্রে হু হয়ে থাকে। আর হুইচ অন্য সকল ক্ষেত্রে। ঠিক আছে? এটাও এভাবে ব্যবহার হতে পারে, দ্য বার্ড হুইচ is flying is very nice. Okay, and then I saw a bird, or there was a bird on the branch of a tree which, and this way. Okay, I saw a bird which. Clear? There was a bird on the branch of a tree. গাছের শাখার মধ্যে কি ছিল? একটি গাছের শাখায় একটি পাখি ছিল, হুইচ, যেটা ছিল। তাহলে দ্য বার্ড হুইচ ইজ ইন দ্য নেস্ট হতে পারে। এখন কথা হলো এখানে কেন ইজ ব্যবহার করলাম? কারণ এই জায়গার মধ্যে কি রয়েছে? ইজ রয়েছে। এখানে তোমাকে হুইচের পরে একটি সাবঅর্ডিনেট ক্লোজ ব্যবহার করতে হবে। সাবঅর্ডিনেট ক্লোজটি কি? এটা মেন ক্লোজের অধীনে কি করে? মেন ক্লোজের অধীনে এটা কি করে থাকে? কাজ করে থাকে। দিস ইজ সাবঅর্ডিনেট ক্লোজ। ঠিক আছে? তাহলে হুইচের পরে আমাদের কি করতে হবে? একটি সাবঅর্ডিনেট ক্লোজ ব্যবহার করতে হবে। দ্য বার্ড হুইচ, যেটা ইজ ইন দ্য নেস্ট, ইন দ্য নেস্ট, যেটা খাঁচার মধ্যে রয়েছে, ইজ ভেরি নাইস, অনেক সুন্দর। The bird which is flying in the sky. Okay, you may write. I saw a bird which. I saw a bird. আমি একটি পাখি দেখেছিলাম। Which, যেটা, যে পাখিটা কি করতেছিল? Which was flying, যেটা উড়তেছিল। I saw a bird which was flying. সেন্টেন্সটি কিন্তু হয়ে গেছে। Was flying, তোমার সেন্সে কিন্তু এটাই আসে। আই সো এ বার্ড হুইচ ওয়াজ ইটিং, হুইচ ওয়াজ ড্রিঙ্কিং। ওকে, লিখতে পারো ড্রিঙ্কিং ওয়াটার, যেটা পানি পান করতেছিল। আই সো এ বার্ড হুইচ ওয়াজ ফ্লাইং ইন দ্য স্কাই। দিস ইজ নাইস সেন্টেন্স। তোমরা যদি এরকম লেখো যে আই সো এ বার্ড হুইচ ওয়াজ ফ্লাইং ইন দ্য স্কাই, হবে। আই সো এ বার্ড হুইচ ওয়াজ ভেরি নাইস, হ্যাঁ হবে, হবেই তো। দেয়ার ওয়াজ এ বার্ড অন দ্য ব্রাঞ্চ অফ এ ট্রি হুইচ, যেটাকে দেখাচ্ছিল, লুকড ভেরি নাইস হতে পারে, হুইচ ওয়াজ ভেরি নাইস হতে পারে। ঠিক আছে? দ্যাটটিও যেটি, সেটি সেভাবে হতে পারে, তবে দ্যাট ব্যক্তি বস্তু সকল ক্ষেত্রেই হতে পারে। এটা আর লিখলাম না। তারপর যেহেতু এটা হুইচের সাথে মিল রয়েছে, এখন আমরা হোয়েনে চলে যাব। হোয়েন দ্বারা কী বোঝাবে? সময় বোঝাবে। এটিও মাঝখানে ব্যবহার হয়ে কি করে থাকে? কনজাক্ট করে থাকে দুটো অংশকে। ঠিক আছে? কম্বাইন করে থাকে, কম্পাউন্ড করে থাকে দুটো অংশকে। যেমন
ইট ওয়াজ 1971 হোয়েন, ঠিক আছে হলো। তাহলে এটা কনজাক্ট করবে বাকি আরেকটা অংশকে। ইট ওয়াজ 1971 হোয়েন, যখন। আবার অন্যভাবে সেন্টেন্সগুলো থাকতে পারে, I took my breakfast when, হতে পারে we went outside, আমরা বাইরে গেলাম when, okay, in this way in the sentence you may find যখন। তাহলে এই সকল ক্ষেত্রেও টেন্সের দিকে লক্ষ্য রাখবে যে আবার ধরো এইভাবে থাকতে পারে, we do not go outside when, ওকে প্রেজেন্টও থাকতে পারে। মূল কথা হলো টেন্সের দিকে লক্ষ্য করে নিজের সেন্সের উপর ডিপেন্ড করে সুন্দর করে সেন্টেন্সগুলো লিখবে, তাই না? তাহলে কি দাঁড়ালো? দ্য স্টুডেন্টস হু আর ওয়াচিং মাই ক্লাস, ইউ শুড পুট ইউর রোল নাম্বার ইন দ্য কমেন্ট বক্সেস। কমেন্ট বক্সগুলোতে তোমরা তোমাদের রোল নাম্বারগুলো দিয়ে দাও। ইয়েস, ফর অ্যাটেন্ডেন্স। তো উই ডোন্ট গো আউটসাইড, আমরা বাইরে যাই না। হোয়েন, যখন, যাই না যখন ইয়েস, ইট রেইনস হেভিলি, যখন প্রচণ্ডভাবে। দ্য স্টর্ম ব্লোজ, যখন ঝড় প্রবাহিত হয়। হোয়েন, যখন। ইট রেইনস হেভিলি, যখন প্রচুরভাবে বৃষ্টি হতে থাকে। ইট ওয়াজ, এটা কত সাল? 1971। তাহলে এটা একটি অকারেন্সের সাথে জড়িত, একটি বিখ্যাত ঘটনার সাথে জড়িত, হ্যাপেনিংয়ের সাথে রিলেটেড। তাহলে ইট ওয়াজ 1971, এখানে দেখো ইট ওয়াজ দেওয়া আছে, তার মানে পাস্ট। ওয়েন, যখন। তাহলে কি করব? এই সময় একটি ঘটনা ঘটেছিল, আমরা কি পেয়েছিলাম? উই গট আওয়ার ইন্ডিপেন্ডেন্স, উই গট আওয়ার ফ্রিডম, আমরা আমাদের স্বাধীনতা পেয়েছিলাম। অথবা লিবারেশন ওয়ার টুক প্লেস, লিবারেশন ওয়ার, স্বাধীনতা যুদ্ধ ঘটেছিল, হয়েছিল ইত্যাদি। ব্রেকফাস্ট হোয়েন, আই টুক, আমি গ্রহণ করেছিলাম, মাই ব্রেকফাস্ট, আমার সকালবেলা নাস্তা। হোয়েন, যখন, তখন একটি অকারেন্স দিতে পারো, হোয়েন ইট ওয়াজ রেইনিং, অথবা হোয়েন ইট ওয়াজ 8 AM, একটি টাইম দিতে পারো, বাস সেন্টেন্সটি কমপ্লিট হয়ে গেল। উই ওয়েন্ট আউটসাইড, আমরা বাইরে গিয়েছিলাম। হোয়েন, যখন। ইট ওয়াজ নট রেইনিং, যখন বৃষ্টি হচ্ছিল না। যখন ইউর ব্রাদার কল্ড আস, যখন তোমার ভাই আমাকে ডেকেছিল। মূল কথা হলো এই পাশের টেন্সের উপর ভিত্তি করে তোমাদের ওগুলো কি করতে হবে? লিখতে হবে। তারপরে হোয়ার, হোয়ার ইজ ইউজড ফর প্লেস, এটা জায়গার জন্য ব্যবহার হয়ে থাকে। হোয়ার, ফর এক্সাম্পল, the place where or I saw the place
হোয়ার যেখানে, ইন দিস ওয়ে, দ্য প্লেস হোয়ার যেখানে আই ভিজিটেড, হোয়ার যেখানে একটা বিখ্যাত ব্যক্তির নাম দিতে পারে এরকমভাবে, কাজী নজরুল ইসলাম was born, I visited হতে পারে, অথবা দ্য প্লেস হোয়ার যেখানে আহসান মঞ্জিল ইজ সিচুয়েটেড। এক্ষেত্রে যখন দেখবা স্থাপনা কিন্তু বিষয়টা এমন, স্থাপনাটা আবার অতীতের হতে পারে। মনে করো আহসান মঞ্জিল, এটা এখনও আছে, অতীতেও ছিল, ভবিষ্যতেও থাকবে, সেক্ষেত্রে তুমি প্রেজেন্ট ব্যবহার করতে পারো। যেমন দ্য প্লেস হোয়ার যেখানে আহসান মঞ্জিল ইজ সিচুয়েটেড আই ভিজিটেড। হোয়ার যেখানে খানজার আলী ওয়াজ ইনটম্বড আই ভিজিটেড, যেখানে খানজার আলীকে কবর দেওয়া হয়েছিল আমি ওই জায়গাটা ভিজিট করেছিলাম, লিখতে পারো। আই সি দ্য প্লেস, আমি ওই জায়গাটি দেখেছিলাম। হোয়ার যেখানে কাজী নজরুল ইসলাম ওয়াজ বোর্ন, লিখতে পারো। হোয়ার যেখানে তাজমহল ইজ সিচুয়েটেড, এভাবে লিখতে পারো, ঠিক আছে। হাউ অর্থ হলো কিভাবে, হাউ অর্থ কি কিভাবে। হাউ এটিও কখনো প্রশ্নবোধক, কখনো শুধু কিভাবে প্রশ্নবোধক ছাড়াও অন্যভাবেও ব্যবহার হতে পারে। যেমন ধরো আমি তোমাকে বললাম যে হাউ আর ইউ, তুমি কেমন আছো, দেয়ার ইজ ইউজড দেয়ার অ্যাজ হোয়াট, ইন্টারগেটিভ। বাট ইফ আই রাইট আই ডোন্ট know হাউ, কিভাবে। তাহলে আই ডোন্ট নো এখানে ব্যবহার হচ্ছে অ্যাডভার্ব হিসেবে। আই ডোন্ট নো, আমি জানি না, হাউ কিভাবে। ইউ হ্যাভ ডান দিস, তুমি এটা কিভাবে করিয়াছ। আই ডোন্ট নো, আমি জানি না, হাউ এরকমভাবে থাকলে এখানে তুমি টু দিয়েও সেন্টেন্সটি কমপ্লিট করতে পারো। যেমন আই ডোন্ট নো হাউ টু সুইম, আমি জানি না কীভাবে সাঁতার কাটতে হয়। আই ডোন্ট নো হাউ টু ক্যাচ ফিশ, আমি জানি না কীভাবে মাছ ধরতে হয়। আই ডোন্ট নো হাউ টু সিং এ সং, আমি জানি না কীভাবে একটি গান গাইতে হয়, এভাবে থাকতে পারে। হোয়াইটিও একই কায়দায়, এটি কখনো প্রশ্নবোধক হিসেবে ব্যবহার হয়, আবার কখনো প্রশ্নবোধক ছাড়াও অন্য কিছু বোঝানোর জন্য, শুধু কারণ বোঝানোর জন্য ব্যবহার হয়ে থাকে। তাহলে কমপ্লিটিং সেন্টেন্সে আমি বলেছি যে অ্যাজ ইউজুয়াল এগুলো প্রশ্ন করার জন্য ব্যবহার, কমপ্লিটিং সেন্টেন্সে হয় না। যেমন হি ডাজেন্ট নো, সে জানে না। হোয়াই কেন, হি ডাজেন্ট নো, সে জানে না। হোয়াই কেন হিজ ব্রাদার ইজ অ্যাবসেন্ট, ঠিক আছে। দিস ইজ নট ইউজড হিয়ার অ্যাজ ইন্টারগেটিভ। তাহলে হি ডাজেন্ট নো, সে জানে না। হোয়াই হিজ ব্রাদার ইজ অ্যাবসেন্ট, এখানে কারণ অর্থে ব্যবহার হয়েছে। যেমন ধরো আই ডোন্ট নো, আমি জানি না। হোয়াই কেন, দ্য বেবি ইজ ক্রাইং, ওকে, দ্য বেবি ইজ ক্রাইং। Okay, and in my next class I shall discuss with you writing some sentences, that means exercise session, and then if you need any help or if you have any question, তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে এই ব্যাপারে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানাবে। তারপর আমি পরবর্তীতে আরও প্রয়োজন অনুসারে ওগুলো সলভ করব এবং তোমাদের সাথে শেয়ার করব। ওকে,
আজ আর নয়, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। আল্লাহ হাফিজ।